শান্ত শিষ্ট ভীত সন্ত্রস্ত কোনো হরিণ শাবককে আমরা যদি দেখি আচরণে ব্যগ্র হয়ে উঠেছে হঠাৎ করে, তা আমাদের বিস্ময়ের কোনো শেষ থাকবে না এবং আমরা বিষয়টিকে অতি প্রাকৃতিক বলে গণ্য করব। প্রাকৃতিক বা স্বাভাবিক বলে গণ্য হবে না, কারণ হরিণ শাবক মানেই ভীত সন্ত্রস্ত, তার ব্যগ্র হয়ে উঠবার সম্ভাবনা থাকে না এবং এটি স্বাভাবিক না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। এমনই একটি ঘটনা আমাদের দেশে ঘটে গেল। একটি ভীত সন্ত্রস্ত হরিণ শাবককে আমরা হঠাৎ ব্যগ্র হয়ে উঠতে দেখলাম। গত 29 জানুয়ারি একটি নির্দেশনা জারি করা হলো। আমরা যাকে ভীত সন্ত্রস্ত হরিণ শাবক বলে জানতাম, সেই নির্বাচন কমিশন থেকে একটি নির্দেশনা জারি হলো 29 জানুয়ারি এবং মনে হলো এই নির্দেশনাটি কোনো ব্যাঘ্রের কাছ থেকে এসেছে, হরিণ শাবকের কাছ থেকে নয়। আমরা বিস্মিতই হয়েছিলাম সেইটি শুনে এবং দেখে। 29 জানুয়ারির কথা বলছি। তো সেই নির্দেশনাটি জারি করা হয়েছিল নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে। জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা সকল অন্যান্য রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে এই নির্দেশনা জারি করা হয়েছিল। আর সেই নির্দেশনায় বলা হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের যে বিষয়টি, গণভোটে হ্যাঁ বা না সম্পর্কিত যে প্রচারাভিযান, সেই প্রচারাভিযান সম্পর্কিত ছিল এই নির্দেশনাটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের নিশ্চয়ই জানা আছে যে শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোটের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। সরকারের উপদেষ্টারাও গণভোটের পক্ষে সরাসরি প্রচারণা চালাচ্ছিলেন, কর্মকর্তারাও বিভিন্ন জায়গায়। তো এইটি নিয়ে তখন প্রশ্ন উঠেছিল যে সরকার গণভোটের পক্ষে, অর্থাৎ হ্যাঁ এর পক্ষে, গণভোটে দুটো সাইড আছে, হ্যাঁ এবং না, কোনো একটি পক্ষ নিয়ে প্রচারণা চালাতে পারে কিনা, এই প্রশ্নটি কিন্তু উঠেছিল জোরে সোরে সব মহলে। তো তখনই বেশ আলোচনা হলো বিষয়টি নিয়ে এবং সরকার নিজেকে ডিফেন্ড করলো, সরকারের বিভিন্ন অর্গান এবং কর্মকর্তারা, অধ্যাপক ইউনূস সহ, যে আমরা এটি করব কারণ গণভোটের যে বিষয়টি, এটি এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্রেইন চাইল্ড। আর এই অন্তর্বর্তীকালীন সরকারটি হলো অভ্যুত্থান উত্তর একটি সরকার। তাই যেহেতু অভ্যুত্থানের সরকার, তাই তারা গণভোট দিচ্ছে বিশেষ কিছু বিষয়ে। জুলাই সনদে সেই সব ব্যাপারগুলো আছে, কি কি বিষয়ে আমরা সংস্কার চাইছিলাম, তো সেগুলোর ভ্যালিডেট করবার জন্য কিন্তু এই গণভোট। তো তাই অভ্যুত্থানের সরকার হিসেবে এই সরকার গণভোটের পক্ষে কথা বলতে পারে, এমন একটি বয়ান সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো তারপরও একটি বিশেষ মহল খুশি হতে পারেনি। তারা বিভিন্ন জায়গায় কথা তুলছিল, সরকার বেআইনি কাজ করছে, সরকার অগণতান্ত্রিক কাজ করছে, এইটি ফেসিবাদের আরেকটি রূপ, এরকম নানা কথাবার্তা চলছিল। তো যারা এইসব বয়ান তৈরি করছিলেন তারা জানতেন যে এই সরকারটি কোনো টিপিক্যাল পলিটিক্যাল গভর্নমেন্ট না, এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সরকারের জন্মই হতো না অভ্যুত্থান না হলে। আর অভ্যুত্থান কারো পারমিশন নিয়ে হয়নি। সংবিধান খুলে সংবিধানের কোনো নির্দিষ্ট পাতা, নির্দিষ্ট অনুচ্ছেদ, নির্দিষ্ট আর্টিকেল, ধারা, উপধারা কিছুই খুঁজে বের করে অভ্যুত্থান হয়নি। অভ্যুত্থান কখনো এইভাবে হয় না, কারো অনুমতির জন্য অপেক্ষাও করে না অভ্যুত্থান। তো যাই হোক, অভ্যুত্থানোত্তর সরকার একটি প্রিভিলেজড সরকার, বিশেষ কারণে, বিশেষ বিষয়ে, অনেকগুলো বিষয়ে। তো তাই তারা সেই প্রিভিলেজ দিচ্ছিলেন গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণা চালিয়ে। তো হঠাৎ আমরা দেখলাম নির্বাচন কমিশন থেকে একটি নির্দেশনা 29 জানুয়ারি। তো সেই নির্দেশনায় বলা হলো, যাদের কথা বললাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, সকল রিটার্নিং কর্মকর্তা, সবার উদ্দেশ্যে দেওয়া ছিল এটি এবং বলা ছিল যে 2025-এর ধারা 21 গণভোট অধ্যাদেশ, 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা বা সব সরকারি কর্মকর্তা শুধু গণভোটের পক্ষে জনগণকে সচেতন করতে পারবেন। জনগণ যাতে গণভোটে অংশগ্রহণ করেন সেই জন্য জনগণকে সচেতন করতে পারবেন, তারা সচেতনতামূলক কর্মকাণ্ড চালাতে পারবেন। কিন্তু গণভোটের দুটো পক্ষ যে আছে, হ্যাঁ এবং না,
এই কোনো একটি পক্ষ নিতে পারবেন না তারা। যদি নেন তাহলে বলা হয়েছে যে গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86-র পরিপন্থী হবে সেটি। আর যদি হয় তাহলে সেটি বেআইনি কাজ হবে এবং এই কাজের শাস্তির বিধান আছে। সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন 1 বছর এবং অর্থদণ্ড হতে পারে। তাই সেই যাদের কথা বললাম, যাদের উদ্দেশ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে, তাদেরকে সতর্ক করা হয়েছে যে এই কাজ তারা করতে পারবেন না। কোনো সরকারি কর্মকর্তা গণভোটে হ্যাঁর পক্ষ নিতে পারবেন না, শুধু গণভোট বিষয়ে প্রচারণা চালাতে পারবেন। তো 29 জানুয়ারি এই নির্দেশনা জারি করা হলো। তো তখন এতে অনেকেই বিস্মিত হয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে শুরু করে সরকারের উপদেষ্টারা বেশ কয়েকদিন থেকে প্রচারণা চালাচ্ছেন হ্যাঁর পক্ষে। হঠাৎ করে নির্বাচন কমিশন 180 ডিগ্রিতে ঘুরে গিয়ে সরকারের ঘোষিত নীতিমালা কিংবা সরকার চর্চা করছিল যে নীতিটি, তার বিপরীতে গিয়ে হঠাৎ করে এরকম নির্দেশনা জারি করলো। বিষয়টি কি, কীভাবে করলো তারা? হঠাৎ করে ইসি এত স্বাধীন চেতা, এত সাহসী কী করে হয়ে উঠলো? হরিণ শাবক কী করে রাতারাতি ব্যগ্র হয়ে উঠলো? এই প্রশ্নটি কিন্তু বেশ জোরালো হয়েছিল। তো ইন্টারেস্টিংলি গতকাল জাতীয় প্রেস ক্লাবে এই বিষয়ে কথা বলছিলেন বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার সুজন সম্পাদক, আমরা জানি সুশাসনের জন্য নাগরিক, এমন একটি প্ল্যাটফর্মের তিনি সম্পাদক। বিভিন্ন সময়ে তিনি কাজ করছেন দেশে, মানবাধিকার রক্ষা থেকে শুরু করে আইন সংবিধানের কোনো লঙ্ঘন হলে সব বিষয়ে তিনি সোচ্চার। তো তিনি সব রকমের অ্যাডভোকেসি করছেন বিভিন্নভাবে তার ক্যাপাসিটি থেকে। তো অন্তর্বর্তীকালীন সরকার তাকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান করেছিলেন এবং তিনি নির্বাচন সংস্কার কমিশনে বেশ ভালো অবদান রেখেছেন বদিউল আলম মজুমদার। তো সেই বিষয়ে তিনি কথা বলছিলেন গতকাল প্রেস ক্লাবে। তো তখন তিনি বলছিলেন, যেহেতু তিনি নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান ছিলেন, দুর্ভাগ্যবশত নির্বাচন কমিশনের প্রেরিত নির্দেশনাটি সংশ্লিষ্ট আইনের ভুল পাঠের ভিত্তিতে জারি করা হয়েছে। নড়ে চড়ে বসবার মতো খবর। বদিউল আলম মজুমদার বলছেন, নির্বাচন কমিশন যেই দুটো আইনের কথা বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা জারি করেছেন, তাদের কাছে পাঠিয়েছেন নির্দেশনা, যা কিনা 2025-এর 21 ধারা এবং 1972-এর গণপ্রতিনিধিত্ব আদেশের 86 অনুচ্ছেদ। তো বদিউল আলম মজুমদার বলছেন, দুর্ভাগ্যবশত নির্বাচন কমিশনের প্রেরিত নির্দেশনাটি সংশ্লিষ্ট আইনের ভুল পাঠের ভিত্তিতে জারি করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন সে আইনগুলো ভুলভাবে পড়েছে, তারা বুঝতে পারেনি পড়ে, তারা মিসরিড করেছে, মিস ইন্টারপ্রিট করেছে। ভয়ঙ্কর তথ্য। আচ্ছা, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর বিষয়ে আসা যাক। আরপিওর 86 অনুচ্ছেদ অনুযায়ী যদি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করবার উদ্দেশ্যে তাহার সরকারি পদমর্যাদার অপব্যবহার করেন, তাহা হইলে তিনি অনধিক 5 বৎসর এবং অন্যূন 1 বৎসরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে দোষী সাব্যস্ত হবেন। আরপিওর এই বিধানে যে নির্বাচনের কথা বলা হয়েছে তা সংসদ সদস্যের নির্বাচন, সংসদ সদস্যদের নির্বাচন, গণভোট নয়। কারণ আরপিওর অনুচ্ছেদ 2-এর 7-এ প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী নির্বাচন অর্থ এই আদেশের অধীনে কোনো সদস্যের আসনে অনুষ্ঠিত নির্বাচন। অর্থাৎ নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিধান গণভোটের ক্ষেত্রে প্রয়োগ করেছে। এটি একটি মস্ত বড় ভুল। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনায় গণভোট অধ্যাদেশ 2025-এর 21 ধারার উল্লেখও বিভ্রান্তিমূলক। গণভোট অধ্যাদেশের 21 ধারায় অপরাধ, দণ্ড ও বিচার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 ও সংশ্লিষ্ট বিধিবিধান মোতাবেক যেসব কার্য অপরাধ ও নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন হিসেবে গণ্য, এই ধরনের কার্য গণভোটের ক্ষেত্রে যত দূর প্রযোজ্য অপরাধ ও আচরণবিধির লঙ্ঘন বলিয়া গণ্য হইবে এবং এরূপ ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 ও সংশ্লিষ্ট বিধিবিধান প্রয়োগ করিয়া এখতিয়ার সম্পন্ন কর্তৃপক্ষ কর্তৃক উক্ত অপরাধের বিচার ও আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাইবে। লক্ষণীয়, গণভোট অধ্যাদেশ 2025-এর এই ধারায় যতদূর প্রযোজ্য শব্দ দুটি অন্তর্ভুক্ত। আগের আলোচনা থেকে এটি স্পষ্ট যে নির্বাচনী অপরাধ, দণ্ড ও বিচার পদ্ধতি সংক্রান্ত আরপিওর 86 অনুচ্ছেদ গণভোটের জন্য প্রযোজ্য নয়। কারণ আরপিওর 86 অনুচ্ছেদ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রণীত।
একইভাবে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আচরণবিধি শুধু সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য, গণভোটের ক্ষেত্রে নয়। উপরোক্ত আলোচনা থেকে এটি সুস্পষ্ট, গণভোট অর্থাৎ 2025-এর 21 ধারা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর। তাই সরকারি কর্মকর্তাদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো অবৈধ নয়। আশা করি নির্বাচন কমিশন তার ভুল বুঝতে পারবে এবং তাদের নির্দেশনাটি অবিলম্বে প্রত্যাহার করবে। বদিউল আলম মজুমদার, সম্পাদক সুজন এবং নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি সত্যিকার অর্থে ডিস্টার্বিং, অবিশ্বাস্য। নির্বাচন কমিশন তাদেরই বানানো আইন তারা ভুল ব্যাখ্যা করেছে। কারোর সময় হয়নি ভালো করে এই বিধানগুলো পড়ে দেখার, তারপর কোনো নির্দেশনা জারি করবার, যদি করতে হয়। তো অধ্যাপক ইউনূস আমলে অনেকেই মত প্রকাশের স্বাধীনতার লিবার্টি নিয়েছেন, যদিও কিছু কন্টেন্ট ক্রিয়েটার এবং তথাকথিত সাংবাদিককে আমরা দেখছি সারাক্ষণ বলছেন তারা মত প্রকাশের স্বাধীনতা নাকি সংকুচিত হয়েছে। অথচ সব প্যারামিটারে, আমাদের কথা না, আন্তর্জাতিক যেসব মাধ্যম আছে যারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করেন, মত প্রকাশের স্বাধীনতা কোথায় বেড়েছে, কোথায় সংকুচিত হয়েছে, এসব বিষয়ে কথা বলেন, তাদের হিসেব অনুযায়ী আমরা অনেকগুলো নচে আমাদের মত প্রকাশের স্বাধীনতা আগের চাইতে ভালো, এবং আমরা নিজেরাই দেখছি সেটি। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান উপদেষ্টা সম্পর্কে যেসব বক্তব্য রাখা হচ্ছে, যেসব মিথ্যে কথা প্রতিদিন রং তুলি মেরে প্রকাশ করা হচ্ছে গণমাধ্যমে, টক শোতে, ইউটিউব চ্যানেলে, সরকার কারো বিরুদ্ধে অ্যাকশন নেয়নি, নিচ্ছে না। তো নির্বাচন কমিশনের বোধহয় তারা ভাবলেন যে আমরা শেষ মুহূর্তে জনগণকে একটু তাক লাগিয়ে দিই, আমরা সরকারের পলিসির বাইরে গিয়ে বলি সরকার যা করছে এটি বেআইনি, সো আপনারা রিটার্নিং কর্মকর্তারা, জেলা প্রশাসকরা এগুলো করবেন না, তাহলে আপনাদের শাস্তি দেব। কারণ নির্বাচন কমিশনও জানে যে অধ্যাপক ইউনূস তাদেরকে কিছুই বলবেন না, হস্তক্ষেপ করবেন না তাদের কাছে, এবং করেননি। সরকারের পক্ষ থেকে সেটির কোনো প্রতিবাদ আসেনি। তো এখন সরকারের লোকেরাও পড়ে দেখেছেন কিনা সে আরপিউর 1972-এর 86 অনুচ্ছেদ কিংবা 2025-এর 21 ধারা, তারাও পড়েছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ যারা বানিয়েছেন তারাই যেতে পড়েননি। তো সরকার চুপ মেরে গেছে, কারণ সরকার ভেবেছে নির্বাচন কমিশন অধ্যাদেশ জারি করেছে, নির্দেশনা জারি করেছে, আমরা এখন চুপ থাকি, তাহলে নির্বাচন কমিশন স্বাধীন, সেটি প্রমাণ হবে। কিন্তু এটি তো বেয়াকফি, এবং সেখানে শব্দের মারপেচে খেলা হয়েছে। দেখা গেল বলা হয়েছে যতদূর প্রযোজ্য, গণভোটের ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল হবে। গণভোটের জন্য ফার্স্ট অফ অল এই বিধিগুলো প্রণয়ন করাই হয়নি, তাহলে যেই বিধিগুলো গণভোটের জন্য প্রণয়ন করা হয়নি, প্রণয়ন করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, তাহলে সেইগুলো যতদূর সম্ভব গণভোটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এটি তো এক ধরনের প্রতারণা, ছলচাতুরি। তাহলে কোনটা ধর্ম? তারা মিস ইন্টারপ্রিট করেছেন তাদের নিজের বানানো আইনের, পড়তে পারেননি ঠিকভাবে, বা মনোযোগ দিয়ে পড়েননি, অথবা পড়েছেন তারা একটু দাদাগিরি দেখাবার চেষ্টা করলেন, যেটির জন্য যে আইন না সেই আইন এখানে এনে অ্যাপ্লাই করে দিলেন। এবং আমরা বিস্মিত হয়েছি যে নির্বাচন কমিশন সরকারের চর্চিত পলিসির বাইরে গিয়ে তারা এটি করলেন। যদিও নির্বাচন কমিশন অনেক কিছু করবার জন্য স্বাধীন, যেটি আমাদের দেশে আগে কখনো হয়নি, এটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের সেই স্বাধীনতা আছে, বাট ভুলভাবে তো নেই। আর এটি বাংলাদেশে প্রথম হয়নি। প্রিয় দর্শক শ্রোতা, 2016-তে যুক্তরাজ্যে যখন ব্রেক্সিট নিয়ে গণভোট হচ্ছিল, এক্সিট ফ্রম ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন, এক্সিট অফ ব্রিটেন ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন, যেটিকে সংক্ষেপে আমরা বলি ব্রেক্সিট। তো সেই ব্রেক্সিটের গণভোটে আমরা দেখলাম ডেভিড ক্যামেরনের সরকার, তখন তারা গণভোটের রিমেইন যে অংশটুকু, অর্থাৎ তারা চেয়েছিলেন ইউরোপিয়ান ইউনিয়নে তারা থাকবেন, সরকার চেয়েছিল ডেভিড ক্যামেরনের সরকার, তো তারা রিমেইনের পক্ষে ছিলেন। আর আরেকটি পক্ষ ছিল লিভ, অর্থাৎ আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এক্সিট নেব, ব্রেক্সিট ঘটাবো। বরিস জনসনের মতো কনজারভেটিভ লিডাররা ওটা নিয়ে কাজ করছিলেন, এবং গণভোটে 52% জয়যুক্ত হয়েছিল, 52% ভোট পেয়ে, গণমত পেয়ে, এবং সেটি হয়েছিল ব্রেক্সিটের পক্ষে। ফলে ডেভিড ক্যামেরন সরকার কিন্তু টিকেনি।